নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি ডক্টর নিহাররঞ্জন গুপ্তের লেখা রহস্য গল্প সুভদ্রা হরণ। আজ থাকলো প্রথম পর্ব। এক এক সময় দেহে ও মনে কিরিটির এমন একটা নিষ্ক্রিয়তা দেখা দিত, যখন সে হয়তো দিনের পর দিন তার বসবার ঘরটা থেকে বেরোতই না। কেউ এলে দেখা পর্যন্ত করতো না। দেহ ও মনের ওই নিষ্ক্রিয় ভাবটা কোনো কোনো সময় এক নাগারে 1 মাস 1.5 মাস পর্যন্ত চলত। ও যেন ওই সময়টায় শামুকের মতোই নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখত। বছর 3 আগেকার কথা। কিরিটির সেই সময় ঠিক ওই অবস্থা চলছিল। সময় তখন গ্রীষ্মকাল। একই শহরে প্যাচপ্যাচে বিশ্রী গরম, তার উপরে সারা শহর জুড়ে চলেছে সে সময় প্রচণ্ড এক রাজনৈতিক অস্থিরতা ও অবাধ খুনোখুনি। একে অন্যকে হত্যা করাটা যেন এক শ্রেণীর রাজনৈতিক আশ্রয়পুষ্ট বেপরোয়া কিশোর যুবকদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছিল। কাউকে রিভলভারের গুলি চালিয়ে, কাউকে পাইপ গান দিয়ে, কাউকে রাইফেলের গুলিতে, কাউকে ছোড়া মেরে বা বোমার ঘায়ে, কাউকে যে যেমন পারছিল যেন নিষ্ঠুর হত্যাযজ্ঞে মেতে উঠেছিল। খবরের কাগজের পাতা খুললেই নিত্য ওই ধরনের 2-4টে মর্মন্তুদ হত্যা সংবাদ চোখে পড়বেই। জনজীবনের সে যেন এক বিভৎস চিত্র। কেবল কি তাই, জনজীবন যেন সর্বদা আতঙ্কিত, সন্ত্রস্ত। মৃত্যু যেন সর্বত্র সর্বক্ষণ ওত পেতে আছে। সকালে হয়তো বেরোলো, রাত ফুরিয়ে গেল আর ফিরলই না। কাউকে হয়তো চলন্ত বাস থেকে নামিয়ে দিনের আলোয় চারিদিকে মানুষজন নিষ্ঠুরভাবে হত্যা করে গেল সকলের চোখের সামনে। রক্তাক্ত মৃতদেহটা তার রাস্তাতেই পড়ে রইল। বাড়ির কেউ বের হলে না ফিরে আসা পর্যন্ত দুশ্চিন্তার শেষ নেই। সন্ধ্যার পরই যে যার বাড়িতে ফিরে যায়। সহজ জীবনযাত্রাটাই যেন কেমন থমকে গিয়েছে। কিরিটির গড়িয়াহাট অঞ্চলটা কিছু শান্ত। তীব্রহরে ঘরের মধ্যে বসে কিরিটি ও কৃষ্ণার মধ্যে সেই কথাই হচ্ছিল। ভৃত্য জঙ্গলি এসে ঘরে ঢুকল। এই জঙ্গলি, চা কর, কিরিটি বললে। চায়ের জল চাপিয়েছি, জঙ্গলি বললে। বাইরে একজন বাবু এসেছেন, বলে দে দেখা হবে না। কিরিটি কথাটা বলতেই জঙ্গলি বললে, বলেছিলাম কিন্তু বাবু শুনছেন না, বলছেন ভীষণ জরুরি দরকার তার। বলেছিস বুঝি আমি আছি বাড়িতে? কিরিটি খিচিয়ে ওঠে। হ্যাঁ। ভেঙচে ওঠে কিরিটি। হ্যাঁ, তোকে না বলে দিয়েছি কেউ এলে বলবি বাবু বাড়িতে নেই। কৃষ্ণা বলে, দেখোই না কে, সে খুব বিপদ, নচেত এই প্রচন্ড রোদে এই গরমে কেউ তোমার কাছে আসে। যা জঙ্গলি, বাবুকে এই ঘরেই পাঠিয়ে দে। জঙ্গলি চলে গেল, তার অষ্টপ্রান্তে চপল হাসি। মনে হলো মনিগৃহিণীর হুকুম পেয়ে সে যেন খুশি হয়েছে। খুশি হওয়ার জঙ্গলির কারণ আছে। কিরিটির যখন ওই ধরনের নিষ্ক্রিয়তা চলতে থাকে, জঙ্গলির ব্যাপারটা আদৌ ভালো লাগে না। কেবল একা একা ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবে বাবু, কারোর সঙ্গে দেখা না, কথা পর্যন্ত না। এমনকি মাইজির সঙ্গেও কদাচিৎ 1-8টা কথার বেশি নয়। কৃষ্ণা উঠে দাঁড়ালো। কৃষ্ণা চলে যাবার পরেই সিঁড়িতে জুতোর শব্দ পাওয়া গেল। সতর্ক জুতোর শব্দ। দরজা ঠেলে আগন্তুক ঘরে প্রবেশ করলেন। কিরিটি চোখ তুলে তাকালো আগন্তুকের দিকে। লম্বা ঢ্যাঙা দড়ির মতো পাকানো চেহারা,
পরনে দামি শান্তিপুরি ফাইন ধুতি ও গায়ে পাতলা আদ্দির পাঞ্জাবি। সারা গা থেকে ফুরফুর করে একটা কড়া দেশি সেন্টের গন্ধ বেরোচ্ছে। গা যেন কেমন গুলিয়ে ওঠে। হাতে একটা মোষের শিঙের লাঠি। নমস্কার, আমার নাম হরিদাস সামন্ত। কিরিটি নিরাসক্ত কণ্ঠে বললে, বসুন। হরিদাস সামন্ত বসতে বসতে বললেন, আপনাকে এ সময় বিরক্ত করবার জন্য আমি সত্যি খুবই লজ্জিত, দুঃখিত রায়মশাই, কিন্তু নেহাত প্রাণের দায়ে। কিরিটি দেখছিল আগন্তুকের চেহারা ও মুখের দিকে তাকিয়ে তাকিয়ে। বয়স 50-এর ঊর্ধ্বেই হবে বলে মনে হয়। রঙের দুপাশের চুলে পাক ধরেছে স্পষ্ট বোঝা যায়, কিন্তু কেশ বেশ সযত্নে ছাঁটা, মাঝখানে টেরি, কিঞ্চিত কুঞ্চিত কেশ, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, লম্বাটে ধরনের মুখ, চওড়া কপাল, কপালের রেখা স্পষ্ট, কপালের রেখায় চোখের কোণে ভাঙা গালে যেন একটা অমিতাচারের চিহ্ন সুস্পষ্ট, নাকটা সামান্য যেন ভোঁতা, ভাঙা গাল, ধারালো চিবুক, চোখে সোনার দামি ফ্রেমের চশমা। বড় বিপদে পড়েছি রায়মশাই। দেখুন, আপনি হয়তো সব শুনে বলবেন, পুলিশের কাছে গেলাম না কেন? গেলাম না কারণ তাদের দ্বারস্থ একবার হলে গোপনীয়তা বলে আর কিছু থাকে না। তাছাড়া অন্য পক্ষ যদি জানতে পারে যে পুলিশের সাহায্য আমি নিচ্ছি, তাহলে হয়তো সঙ্গে সঙ্গে প্রাণেই শেষ করে দেবে আমাকে। তাই বুঝলেন কিনা। কথাগুলো বলতে বলতে হরিদাস সামন্ত পকেট থেকে একটা রুমাল বের করে মুখটা মুছে নিলেন। দেখা গেল দুহাতের আঙুলে গোটা চারেক আংটি, তার মধ্যে বোধহয় একটা রক্তমুখী নীলা মনে হলো কিরিটির। কিরিটি চেয়ে চেয়ে দেখছিল হরিদাস সামন্তকে। মুখটা যেন চেনা চেনা, কবে কোথায় দেখেছে, ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। মাফ করবেন হরিদাস বাবু, আপনাকে যেন আগে কোথাও দেখেছি। দেখেছেন বই কি রায়মশাই? দেখেছি, হ্যাঁ, এককালে স্টেজে অভিনয় করতাম তো। রংমহল মঞ্চে? হ্যাঁ, ছিলাম অনেকদিন। উল্কা নাটকে আপনি অভিনয় করেছিলেন, তাই না? হ্যাঁ, রাজীব ঘোষের ভূমিকায়। মনে আছে আপনার সে অভিনয়? হ্যাঁ, মনে আছে বই কি। তা মঞ্চ ছেড়ে দিয়েছেন বুঝি? হ্যাঁ। কেন মঞ্চ ছেড়ে দিয়েছেন কেন? আমাদের যুগ যে চলে গিয়েছে। যুগ চলে গিয়েছে কিরকম? তাছাড়া কি, আমরা তো এখন ডেড ফসিল। তবে ওই অ্যাক্টিং এর নেশা জানেন তো কি ভয়ানক। তাই থিয়েটার মঞ্চ ছেড়ে দিয়ে যোগ দিলাম যাত্রার দলে। যাত্রা দলে? হ্যাঁ, যাত্রা। তারপরে একদিন পার্টনারশিপে আধাআধি হিস্সায় নবকেতন যাত্রা পার্টি গড়ে তুললাম। কতদিন হলো যাত্রার দলে অভিনয় করছেন? তা ধরুন বছর 7-8 তো হলোই প্রায়। প্রথমটায় বছর 2 এ দলে ও দলে গাওনা গেয়ে বেরিয়েছি। তারপর দেখলাম এ লাইনে বাঁচতে গেলে নিজের দল গড়া ছাড়া উপায় নেই, তাই নিজের দল খুললেন। হ্যাঁ, নবকেতন যাত্রা পার্টি। নবকেতন যাত্রা পার্টি আপনি করেছিলেন? ঠিক আমি একা নই, আমি আর রাধারমন পালমশাই। কিন্তু শেষ পর্যন্ত বছর 2 বাদে শেয়ার বেচে দিয়ে পালমশাইয়ের দলেই বর্তমানে চাকরি করছি। জঙ্গলি ওই সময় 2 কাপ চা নিয়ে এসে ঘরে ঢুকল। থিয়েটারে অভিনয় ব্যাপারে কিরিটির বরাবর একটা নেশা আছে। নতুন নাটক কখনো কোনো মঞ্চে সে বড় একটা বাদ দেয় না। হরিদাস সামন্তর অভিনয় সে রঙ্গমঞ্চে বারদিই দেখেছে, সেও বছর 7-8 আগে। কিন্তু সে চেহারা নেই হরিদাস সামন্তর। সে চেহারা যেন শুকিয়ে গিয়েছে। তাহলেও ওর মুখের দিকে তাকিয়ে চেনা চেনা মনে হয়েছিল সেই কারণেই। নিন সামন্ত মশাই, চা খান। চায়ের কাপটা হাতে নিতে নিতেই হরিদাস সামন্ত বললেন, আমার অভিনয় আপনি তো দেখেছেন রায়মশাই? দেখেছি। প্রথম যুগের অভিনয় হয়তো আমার দেখেননি। দেখেছি আপনার সিরাজউদ্দৌলায় সিরাজের পার্ট। আর কিছু? রত্নদ্বীপে সোনার হরিণ দেখেছেন? হ্যাঁ। একটা চাপা দীর্ঘশ্বাস যেন হরিদাস সামন্তর বুক কাঁপিয়ে বের হয়ে এলো। বললেন, হ্যাঁ, সে সময় হিরো থেকে ক্যারেক্টার রোল পর্যন্ত করতাম।
আবার যেন একটা চাপা দীর্ঘশ্বাস বের হয়ে এলো সামন্তর। তারপর ধীরে ধীরে বললেন, আশ্চর্য, এখনো আপনার সে কথা মনে আছে। আপনি গুণী ব্যক্তি, তাই অন্যের গুণের কথা আজও স্মরণ রেখেছেন। কেউ মনে রাখে না রায়মশাই, নটনটিদের কেউই মনে রাখে না। গিরিশচন্দ্র ঠিকই বলে গিয়েছেন, দেহপট সনে নট সকলই হারায়। কথাগুলো বলতে বলতে হরিদাস সামন্তর চোখের কোণ দুটো সজল হয়ে ওঠে। কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন তা তো কই এখনো বললেন না সামন্ত মশাই। হ্যাঁ, বলবো, আর সেই জন্যই তো এসেছি। রায়মশাই, আপনার রহস্য উদ্ঘাটনের অদ্ভুত ক্ষমতার শক্তির কথা আমি জানি, আর তাতেই সর্বাগ্রে আপনার কথাই মনে হয়েছে। আমার সামনে যে বিপদ ঘনিয়ে এসেছে তা থেকে মুক্ত যদি কেউ করতে পারে আমাকে, একমাত্র আপনিই হয়তো পারবেন। সামন্তমশাই, জানি না আপনার কি ধরনের বিপদ উপস্থিত হয়েছে, তবে আমার যদি সাধ্যাতীত না হয়, যথাসাধ্য আপনাকে আমি নিশ্চয়ই সাহায্য করবার চেষ্টা করব। কিরীটির বিরক্তির ভাবটা ততক্ষণে অনেকখানি কেটে গিয়েছে। বলতে কি সে যেন একটু কৌতূহলী বোধ করে সামন্ত মশাইয়ের কথায়। পারবেন রায়মশাই, কেউ যদি পারে তো একমাত্র আপনিই পারবেন। আপনাকে সব কথা খুলে না বললে গোড়া থেকে আপনি বুঝতে পারবেন না, তাই গোড়া থেকেই বলছি। হরিদেশ সামন্ত অতঃপর বলতে শুরু করলেন তার কাহিনী। থিয়েটারে নতুন নতুন সব ছেলে ছোকরা অভিনেতাদের আগমনের সঙ্গে সঙ্গেই হরিদেশ সামন্তদের মতো বয়স্ক অভিনেতাদের চাহিদা কমতে শুরু করেছিল। তার অবশ্যই আর একটা কারণও ছিল। নতুন অভিনেতারা সব নতুন ঢঙে অভিনয় করে, যা আগের দিনের অভিনেতাদের সঙ্গে আদৌ মেলে না। পাবলিকও চায় নতুন ধরনের অভিনয় আজকাল। অবশ্যই হরিদাস সামন্তর ডিম্যান্ড কমে যাওয়ার আরও একটা কারণ ছিল। অতিরিক্ত মদ্যপান ও আনুষঙ্গিক অত্যাচারে শরীরটা যেন কেমন তার ভেঙে শুকিয়ে গিয়েছিল। বয়সের আন্দাজে বেশ বুড়োই মনে হতো তাকে। বয়সের জন্যই তাকে হিরোর রোল থেকে আগেই সরে আসতে হয়েছিল। শেষে ক্যারেক্টার রোল থেকেও ক্রমশ তাকে সরে দাঁড়াতে হয়েছিল। এবং শেষ পর্যন্ত একদিন যখন হরিদাস বুঝতে পারলেন মঞ্চের প্রয়োজন তার জন্য ক্রমশ সংকুচিত হয়ে আসছে এবং হয়তো শীঘ্রই একদিন নোটিশ পেতে হবে, হরিদাস সামন্ত নিজেই স্টেজ থেকে সরে গেলেন। একটা সুযোগও তখন এসে গিয়েছিল। নিউ অপেরা যাত্রা পার্টি থেকে তার ডাক এল। মাইনেটাও মোটা রকমের। হরিদাস সামন্ত সঙ্গে সঙ্গে আগত লক্ষ্মীকে সাদরে বরণ করে নিলেন। ওই সময়টায় যাত্রার দলগুলো আবার নতুন করে বাঁচবার চেষ্টা করছিল। মঞ্চের অভিনেতা অভিনেত্রীদের তারা দলে মোটা মাইনে দিয়ে টানতে শুরু করেছিল। অনেকে সেজন্য যাত্রা দলের নাম লেখাতেও শুরু করেছিল। সেখানেই অভিনেত্রী সুভদ্রার সঙ্গে পরিচয়। অভিনেত্রী বললে ভুল হবে, কারণ সুভদ্রা তখন মাত্র মাস আষ্টেক ওই যাত্রার দলে যোগ দিয়েছে। না রিক্রুট, রেফিউজি কলোনি মেয়ে, ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা। সুভদ্রার বয়স তখন 20-21-এর বেশি নয়। পাতলা দোহারা, গায়ের বর্ণ শ্যাম, কিন্তু চোখ মুখের ও দেহের গড়নটি ভারী চমৎকার। যৌবন যেন সারা দেহে উপচে পড়ছে। ওকে দেখে ও ভাবভঙ্গি দেখে ঝানু অভিনেতা হরিদাস সামন্ত বুঝতে পেরেছিলেন মেয়েটির মধ্যে পার্টস আছে। ঠিকমতো তালিম দিয়ে খেটেখুটে তৈরি করতে পারলেই মেয়েটির ভবিষ্যৎ উজ্জ্বল। দলের প্রোপাইটার রাধারমন পালমশাইকে কথাটা বললেন হরিদাস সামন্ত। পালমশাই বললেন, বেশ তো, দেখুন না চেষ্টা করে সামন্ত মশাই। তাহলে ওকে আমার হাতে ছেড়ে দিন, আমি তৈরি করে দেব। বেশ করুন। একটা বছর অক্লান্ত পরিশ্রম করেছিলেন হরিদাস সামন্ত, এবং তার অনুমান যে মিথ্যা নয় সেটা প্রমাণিত হয়ে গেল। সুভদ্রার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। তার অভিনয়ের দুটি ঝিলমিল করে উঠল। অভিনয়ের তালিম দেওয়ার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার যে তলে তলে ঘটে যাচ্ছিল, সেটা আর কেউ দলের না বুঝলেও রাধারমন পালমশাই সেটা বুঝতে পারছিলেন। কিন্তু সেদিকে নজর দেওয়ার প্রয়োজন তিনি বোধ করেননি, কারণ যাত্রার দলে ওই ধরনের ব্যাপার ঘটেই থাকে। এক একজন অভিনেতার সঙ্গে এক একজন অভিনেত্রী কেমন যেন জোট বেঁধে যায়। ক্রমশ হরিদাস তার বাড়িঘরের সঙ্গে সম্পর্কই প্রায় তুলে দিলেন। বাড়িতে স্ত্রী চিররুগ্না, দুটি ছেলে। বড়টি 23-24 বৎসরের একটি ফ্যাক্টরিতে মেকানিক সুশান্ত। 20-21 বৎসরের ছোটটি প্রশান্ত পাড়ায় মস্তানি করে বেড়ায়। প্রৌঢ় বয়সে কোনো পুরুষের চোখে যদি কোনো নারী পড়ে,
তখন তার সাধারণ লাজলজ্জার বালাইটা বোধহয় থাকে না। প্রৌঢ় হরিদাসেরও সুভদ্রার প্রতি নেশাটা যেন তাকে একেবারে বেপরোয়া করে তুলেছিল। যাত্রার দলে তিনি বেশ ভালো মাইনেই পেতেন এবং প্রোপ্রাইটার পালমশাইয়েরও বোধহয় হরিদাসের প্রতি একটা দুর্বলতা ছিল। সেই কারণেই হরিদাস সুভদ্রাকে নিয়ে ঘর বাঁধলেন। হরিদাস নেবুতলার একটা বাসা ভাড়া নিলেন। সুভদ্রা তার সঙ্গে সেখানেই থাকতে লাগলো। ক্রমশ দলের মধ্যেই সমস্ত ব্যাপারটা জানাজানি হয়ে গেল। কেউ কেউ আড়ালে মুখ টিপে হেসেছিল প্রৌঢ় হরিদাস ও যুবতী সুভদ্রার ব্যাপার স্যাপার দেখে। বছর দিয়ে হরিদাসের বেশ আনন্দেই কেটে গেল। তারপরই হরিদাস সামন্তর ভাগ্যাকাশে যেন ধূমকেতুর উদয় হলো। তরুণ অভিনেতা, বছর 26 হবে বয়স, শ্যামল কুমার এসে দলে যোগ দিল। শ্যামল কুমার দেখতে শুনতেও যেমন চমৎকার, তেমনি কণ্ঠস্বরটিও ভরাট মাধুর্যপূর্ণ, অভিনয়ও পটু। পালমশাই শ্যামল কুমারকে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে যেন লুফে নিলেন। কিছুদিন পরে নতুন বই খোলা হলো। শ্যামল কুমার নায়ক, সুভদ্রা নায়িকা। পালা দারুণ জমে গেল। শ্যামল কুমার আসার কিছু আগে থাকতেই হরিদাস আর নায়কের রোল করতেন না, ক্যারেক্টার রোলগুলো করতেন। দলের অন্য একটি ছেলে নায়কের রোল করত। শ্যামল কুমারের কিন্তু দলে এসেই সুভদ্রার প্রতি নজর পড়েছিল। সুভদ্রার যৌবন তাকে আকৃষ্ট করেছিল এবং দেখা গেল সুভদ্রাও পিছিয়ে নেই। যোগাযোগটা স্বাভাবিকই। হরিদাস সামন্ত তখনও কিছু বুঝতে পারেননি যে সুভদ্রার মনটা ধীরে ধীরে শ্যামল কুমারের দিকে ঝুঁকছে। বুঝতে যখন পারলেন তখন নাটক অনেকখানি গড়িয়ে গিয়েছে। স্ত্রী সুধাময়ীর অসুখটা হঠাৎ বাড়াবাড়ি হওয়ায় হরিদাস সামন্ত কটা দিন নেবুতলার বাসায় যেতে পারেননি। তারপর স্ত্রী মারা গেল। শ্রাদ্ধ শান্তি চুকবার পর এক রাত্রে 8টা নাগাদ হরিদাস নেবুতলার বাসায় গিয়ে দরজায় ধাক্কা দিলেন। ভিতর থেকে একটু পরে সুভদ্রা সাড়া এলো। কে? আমি হরিদাস, দরজা খোলো। আজ আমার শরীরটা ভালো নেই, তুমি বাড়ি যাও, কাল এসো। তো দরজাটা খুলছো না কেন? দরজাটা খোলো। বলছি তো শরীরটা খারাপ, জবাব এলো সুভদ্রার ভিতর থেকে। হরিদাসের মনে কেমন সন্দেহ জাগে। ইদানিং কিছুদিন ধরে সুভদ্রার ব্যবহারটাও যেন কেমন ঠিক ছিল। তাই তিনি বললেন, দরজা খোলো সুভদ্রা। দরজা অতঃপর খুলে গেল, কিন্তু খোলা দরজার সামনে দাঁড়িয়ে সুভদ্রা নয়, শ্যামল কুমার। কয়েকটা মুহূর্ত হরিদাসের বাং নিষ্পত্তি হয় না। তিনি যেন বোবা পাথর। শ্যামল কুমার পাশ কাটিয়ে বেরোবার উপক্রম করতেই সামন্ত বললেন, দাঁড়াও শ্যামল। শ্যামল কুমার দাঁড়ালো। তুমি এত রাত্রে এখানে কি করছিলে? কেন বলুন তো? শ্যামল কুমারের গলার স্বরটা যেন ধক করে হরিদাসের কানে বাজে। এটা আমার বাসা বাড়ি, জানো? জানি বইকে। আর কিছু আপনার বলবার আছে? তোমার এতদূর স্পর্ধা? সামন্ত মশাই, ভুলে যাবেন না, আমি আপনার মাইনে করা ভৃত্য নই। কথাটা বলেই আর শ্যামল কুমার দাঁড়ালো না। এক প্রকার যেন হরিদাসকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। অন্ধকারে দাঁড়িয়েছিল সুভদ্রা, শ্যামল কুমারের ঠিক পিছনেই। হরিদাস সামন্ত এবার ডাকলেন, সুভদ্রা। কি? সুভদ্রা অন্ধকার থেকে এগিয়ে এলো হরিদাসের সামনে। এসবের মানে কি? মানে আবার কি? দেখতেই তো পাচ্ছ। সুভদ্রার স্পষ্ট জবাব। বলায় কোনো দ্বিধা বা সংকোচ নেই, লজ্জা বা কোনো অনুতাপের লেশমাত্র নেই যেন। তাহলে যা কানাঘুষোয় শুনেছিলাম তা মিথ্যে নয়? মাঝরাত্রে চেঁচিও না। কি বললি হারামজাদি? চেঁচাবো না? 100 বার চেঁচাবো, 1000 বার চেঁচাবো। আমারই ভাড়া বাড়িতে বসে আমারই খাবি, আমারই পড়বি। কিন্তু হরিদাস সামন্তকে কথাটা শেষ করতে দিল না সুভদ্রা। বললে, আমি তোমার বিয়ে করা 7 পাকের স্ত্রী নই হরিদাস বাবু। অত চোখ রাঙারাঙি কিসের? কি হলো হরিদাসের?
দপ করে যেন মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। বাঘের মতোই সুভদ্রার উপর ঝাঁপিয়ে পড়ে এলো পাথারি সুভদ্রাকে কিল চর ঘুষি লাথি চালাতে লাগলেন হরিদাস। সুভদ্রা মাটিতে পড়ে কোকিয়ে কাঁদতে লাগলো। হরিদাস সামন্ত ওই পর্যন্ত বলে থামলেন। তারপর কিরিটি জিজ্ঞাসা করলেন। পায়ে ধরে ক্ষমা চাইলে তারপর বললেন হরিদাস সামন্ত। তাহলে বলুন, ব্যাপারটা মিটে গেল? মিটলো আর কোথায় রায়মশাই, আমিও ভেবেছিলাম বুঝি প্রথমটাই মিটে গেল, কিন্তু তারপর দিন 15 না যেতেই বুঝলাম। কি বুঝলেন? সুভদ্রা বাইরে শান্ত চুপ করে থাকলেও গোপনে ওদের দেখা সাক্ষাৎ বন্ধ হয়নি। আবার একদিন ধরা পড়েও গেল, আবার ধোলাই দিলাম, আবার মারধর করলেন। করবো না? কি বলছেন আপনি রায়মশাই? এত বড় বিশ্বাসঘাতকতা! কিন্তু যেন সমস্ত ব্যাপারটা অন্যদিকে বইতে শুরু করলো। কিরকম? বুঝলাম ওরা দুজনে তলে তলে আমাকে সরিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর, কিন্তু মুখে অন্যরকম। তাই নাকি? হ্যাঁ। তারপর একটু থেমে হরিদাস সামন্ত বললেন, একটা কথা আপনাকে বলা হয়নি। শ্যামল কুমার যে নাটক লিখতে জানে জানতাম না। হঠাৎ একদিন ওই ঘটনার দিন 15 পরে পালমশাই আমাকে ডেকে বললেন, সামন্ত মশাই, একটা চমৎকার পালা হাতে এসেছে। তাই নাকি? জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, নতুন লেখক। আর কে জানেন? কে? আমাদেরই দলের একজনের লেখা। কার লেখা? কে আবার আমাদের দলের নাটক লিখল? বলুন তো কে, অনুমান করুন তো। না মশাই, পারলাম না। পারলেন না তো? শ্যামল কুমার। বলেন কি? হ্যাঁ, ছেলেটার মধ্যে সত্যিই একটা পার্টস আছে। পালাটা সত্যিই চমৎকার হয়েছে। এক কামুক প্রৌঢ়ের পার্টটা দারুণ। ঠিক করেছি সেই প্রৌঢ়ের রোলটাই আপনি করবেন। নায়িকা হবে সুভদ্রা আর নায়ক শ্যামল কুমার। কাল থেকেই রিহার্সাল শুরু করছি। গল্পটা মোটামুটি হচ্ছে, প্রৌঢ়ের কাছেই থাকতো সুভদ্রা, পরে সেখানে এলো গল্পের নায়ক জ্যোতির্ময় বলে ছোকরাটি। তারপর আসল ও সত্যিকারের নাটকের শুরু, একেবারে জমজমাট। আপনি শ্যামল কুমার আর সুভদ্রা যদি 3টে রোল নেন তো দেখতে হবে না, একেবারে বাজি মাত। তারপর কিরিটি শুধালো। আমি কি তখন জানি নাটকের বিষয়বস্তুটা কি এবং কতখানি? বললাম, বেশ তো, নাটকটা যদি ভালো হয়। ভালো কি বলছেন মশাই, একেবারে সত্যিকারের একখানি নাটক। এখন বলুন, কাল থেকে রিহার্সাল শুরু করবেন তো? সামনে রথযাত্রার দিন থেকেই মহলা শুরু করা যাক, কি বলেন? বেশ তো। হরিদাস সামন্ত বলতে লাগলেন, নাটকের মহলা শুরু হলো। নাটকের নাম কি জানেন রায়মশাই? কি? কিরিটি প্রশ্ন করল। সুভদ্রা হরণ। তাই নাকি? হ্যাঁ। সামাজিক পালায় ওই ধরনের নাম কখনো শুনেছেন? তার চাইতেও বড় কি জানেন রায়মশাই? কি? নাটকের বিষয়বস্তু অবিকল আমার ও সুভদ্রার মধ্যে যেমন শ্যামল কুমারের আবির্ভাব, ঠিক তেমনই, তবে অত্যন্ত কুৎসিতভাবে। কিরকম? রাখালকে করা হয়েছে নাটকের সুভদ্রার পালিত বাপ, যে বাপ শেষ পর্যন্ত মেয়ের প্রতি আকৃষ্ট হলো। ভাবতে পারেন কি জঘন্য মনোবৃত্তি। পালমশাইকে আমি বলেছিলাম ওই ধরনের বিশ্রী ব্যাপার পালায় আদৌ থাকা উচিত নয়, কিন্তু পালমশাই হেসেই উড়িয়ে দিলেন আমার কথাটা। বললেন, আধুনিকতা আছে ব্যাপারটার মধ্যে। নাটকের শেষ কি? নাটকের শেষ দৃশ্যে রাখাল বিষ পান করবে, ঘৃণায় অপমানে। কাল বাদে পরশু সেই পালার প্রথম অভিনয় রজনী, চন্দননগরে। তাই এ ব্যাপারে আপনার দিক থেকে বিপদের বা আশঙ্কা কি আছে? রায়মশাই, আমি বুঝতে পারছি। কি? ওরা আমাকে শেষ পর্যন্ত নিশ্চয়ই হত্যা করার মতলব করেছে। হত্যা করবে? বলেন কি? কিরিটি বললে। হ্যাঁ, কেন যেন আমার মনে হচ্ছে, ওই যে নাটকের মধ্যে বিষ প্রয়োগের ব্যাপারটা আছে, আমার কেন যেন মনে হচ্ছে ঠিক ওই থেকেই সত্যি সত্যি আমাকে ওরা হত্যা করার। না না, তা কখনো সম্ভব? সম্ভব?
ওদের পক্ষে সবই এখন সম্ভব। ওরা মরিয়া হয়ে উঠেছে। তা এতই যদি আপনার ভয়, দল ছেড়ে দিন না। ছাড়তে চাইলেও ছাড়া পাবো না, কারণ বেশ কিছু টাকা ধারি পালমোসের কাছে আমি। অথচ পুলিশকে কথা বললে তারা হেসেই উড়িয়ে দেবে। তাই আপনার শরণাপন্ন হয়েছি রায়মশাই, আমাকে আপনি বাঁচান। কিরিটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বললে, সুভদ্রার মনোভাব এখন আপনার প্রতি কেমন? সে এখনো আপনার সঙ্গে আছে তো? তা আছে, কিন্তু ওর চোখের দিকে তাকালেই বোঝা যায় তলে তলে ও ছুরি সানাচ্ছে। শ্যামতমশাই, কিছু যদি মনে না করেন তো একটা কথা বলবো। কি বলুন? সুভদ্রাকে আপনি ছেড়ে দিন না। সুভদ্রাকে ছাড়াও যা, মৃত্যুবরণ করাও তাই। তা যদি পারতাম তবে আর আপনার শরণাপন্ন হব কেন? কথাগুলো বলতে বলতে সামন্ত পকেট থেকে 10 টাকার 10খানা নোট বের করে এগিয়ে বললেন, গরিব অভিনেতা আমি রায়মশাই, আপনার যোগ্য পারিশ্রমিক দেওয়ার সাধ্য বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আপাতত এটা টাকা থাক সামন্ত মশাই, কারণ আমি নিজেই এখনো বুঝতে পারছি না কিভাবে আপনাকে আমি সাহায্য করতে পারি। আচ্ছা, পরশু তো চন্দননগরে আপনাদের অভিনয়। হ্যাঁ, প্রথম গাও না। আমি যাব, আপনাদের গ্রিন রুমের আশেপাশেই থাকবো। তবে তবে আমাকে হয়তো চিনে ফেলবে শ্যামল কুমার আর সুভদ্রা, তাই ভাবছি। বলুন। এক প্রৌঢ়র ছদ্মবেশে আপনার বন্ধুর পরিচয় যাব। বেশ, খুব ভালো প্রস্তাব। তাহলে সেই কথাই রইল। আমার নাম বলবেন ধূর্যটি রায়। এককালে অভিনয় করতাম, আপনার পুরাতন বন্ধু। ঠিক আছে, তাই হবে। অতঃপর হরিদাস সামন্ত বিদায় নিলেন। হরিদাস সামন্ত বিদায় নেবার পরই কৃষ্ণা এসে ঘরে ঢুকল। কেন এসেছিলেন গো ভদ্রলোক? লোকটা কে জানো কৃষ্ণা? না, এককালে মঞ্চের নামকরা অভিনেতা ছিল, এখন যাত্রার দলে অভিনয় করে। বয়স হয়েছে বোধ করি 53-54 হবে। তা কি চান উনি তোমার কাছে? কিরিটি সংক্ষেপে হরিদাস বৃত্তান্ত কৃষ্ণাকে শোনাল। কৃষ্ণা সব শুনে বললে, বুড়োর এখন এত রস? বুড়ো বয়সেই তো রসাধিক্য হয়, বুঝতে পারছো না আমাকে দিয়ে? তা কিছু কিছু বুঝতে পারছি বই কি। অতএব হে নারী, সতর্ক হইও। বয়ে গেছে আমার বটে এত সাহস। যাও না, একবার দেখো না চেষ্টা করে। পাচ্ছি না যে। ওহো, কি দুঃখ রে। কিরিটি হরিদাস সামন্তের সঙ্গে কথা বলতে বলতেই স্থির করেছিল, যাত্রার দলের মানুষগুলো যারা হরিদাস সামন্ত জীবনে ঘনিষ্ঠ সঙ্গী, বিশেষ করে শ্যামল কুমার ও সুভদ্রা, তাদের সে দেখবে। ওদের অফিসে গিয়েও পরিচয় হতে পারে, কিন্তু একজন উটকো লোক দেখলে, বিশেষ করে কোনো ক্রমে যদি তারা পরিচয় জানতে পারে, তারা হয়তো কিছুটা সচেতন হয়ে যেতে পারে। তাই সে মনে মনে স্থির করে যাত্রার আসরে গিয়ে যাত্রাও দেখা হবে, লোকগুলোও দেখা হবে, চাই কি পরিচয় হতে পারে, এবং তাতে করে হয়তো তাদের মনের খবরাখবরও কিছু আঁচ করাও যেতে পারে। সেই ভেবেই চন্দননগরে যেদিন পালাগান, সেদিন সেখানে সে যাবার জন্য প্রস্তুত হয়। চন্দননগর শহরে এক বনেরই ধনী গৃহের বিরাট নাটমঞ্চে যাত্রার আসর বসেছে। আর সে যুগ নেই, এখন কৃষ্টির অন্যতম ধারক ও বাহক যাত্রাপালা। আজকাল টিকিট কেটে যাত্রাগান হয়, শ্রোতাও হয় প্রচুর। তাছাড়া নবকেতন যাত্রা পার্টির নাম খুব ছড়িয়েছিল এ সময়, বিশেষ করে তাদের অভিনেতা অভিনেত্রী শ্যামল কুমার ও সুভদ্রার জুটির জন্য। পালা শুরু হবে রাত 8টায়। কিরিটি সন্ধ্যার মুখোমুখি গিয়ে চন্দননগর স্টেশনে নামলো ট্রেন থেকে। গ্রীষ্মকাল, কিন্তু শহরের প্যাচপ্যাচে গরম এদিকটাই নেই যেন। কিরিটির চেহারা ও বেশভূষা দেখে তাকে কারো চিনবার উপায় ছিল না। মাথার মাঝখানে টেরি, অনেকটা সেকেলে কলকাতা শহরের বনেদি লোকেদের মতো বেশভূষা। পরনে শান্তিপুরের মেহি ধুতি, গায়ে গিলে করা আদির পাঞ্জাবি, চোখে চশমা, পুরুষ্টু একজোড়া গোঁফ মোম দেওয়া, গলায় একটি পাকানো চাদর গিঁট দেওয়া, পায়ে চকচকে পামসু, হাতে বাহারে ছড়ি। এককালে ওই ধরনের বাবুদের কলকাতা শহরে প্রায়ই দেখা যেত। স্টেশনের বাইরে এসে একটা সাইকেল রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করতেই কিরিটি জানতে পারল যাত্রার আসরে কোথায় বসেছে।
রিক্সাওয়ালা শুধায়, যাত্রা দেখবেন বাবু? কিরিটি হেসে বলে, আমার এক বন্ধু এই দলে অভিনয় করে, শ্রীরামপুরে থাকি, অনেকদিন তার সঙ্গে দেখা হয়নি। তার সঙ্গেও দেখা হবে, যাত্রাও দেখা হবে ওই সঙ্গে। উঠুন বাবু, পৌঁছে দিচ্ছি, 1 টাকা ভাড়া লাগবে। তাই পাবে, চলো উঠুন। কিরিটি উঠে বসলো সাইকেল রিক্সায়। রিক্সাওয়ালা একটা হিন্দি ফিল্মের গান গুনগুন করে গাইতে গাইতে রিক্সা চালাতে লাগলো। মিনিট 15 লাগলো যাত্রার আসনে পৌঁছাতে। মস্ত বড় সেকেলে পুরাতন জমিদার বাড়ি, বিরাট নাটমঞ্চ, চারিদিক ঘিরে সেখানে আসনের ব্যবস্থা হয়েছে। গেটের সামনে সাইকেল রিক্সা থেকে নেমে কিরিটি রিক্সায় ভাড়া মিটিয়ে দিয়ে ভেতরের দিকে এগোলো। অল্প বয়সী যাত্রার দলের একটি ছোকরা গেটের সামনে বসেছিল। শ্রোতাদের আশা তখনও ভালো করে শুরু হয়নি। কিরিটি সেই ছেলেটিকেই শুধালো, হরিদাস সামন্ত মশাইয়ের সঙ্গে একবার দেখা হতে পারে? এখন তো তিনি গ্রিন রুমে আছেন। তা জানি, তাকে যদি একটা খবর দেন, বলবেন তার অনেককালের বন্ধু ধূর্যটি রায় তার সঙ্গে একবার দেখা করতে চান, আসুন আমার সঙ্গে। তারপর আবার কি ভেবে ছেলেটি অন্য একটি তরুণকে ডেকে বললে, ওরে সুবল, এই বাবুটিকে সামন্ত মশাইয়ের কাছে নিয়ে যা। সুবল একবার কিরিটির আপাতমস্তকে দৃষ্টি বুলিয়ে নিয়ে বললে, চলুন। বিরাট নাটমঞ্চে কতগুলো পাশাপাশি টিনের পার্টিশন তুলে ছোট ছোট ঘরের মতো করে সাজঘরের ব্যবস্থা করা হয়েছে। তারই একটার সামনে এসে সুবল বললে, যান ভেতরে, সামন্তদা এই ঘরেই আছেন। কিরিটি ভিতরে প্রবেশ করলো, কিন্তু ভিতরে পা ফেলেই থমকে দাঁড়ালো। ঘরের মধ্যে একটি 25-26 বৎসরের যুবতী। উভয়ই পিছন ফিরেছিল বলে কিরিটিকে ওরা দেখতে পায়নি। মেয়েটি সারা দেহে যৌবন টলমল করছে। মেয়েটি বিশেষ লম্বা নয়, বরং একটু বেটেরই দিকে, কিন্তু ছিপছিপে গরমের জন্য বেমানান দেখায় না। পরনে একটা মুর্শিদাবাদ সিল্কের শাড়ি, এক মাথা চুল এলো খোপা করে, খোপাটা পিঠের ওপর যেন ঝুলছে। মেয়েটি দাঁড়িয়ে, সামন্ত মশাইও দাঁড়িয়ে, তার পরনে একটা লুঙ্গি ও আদ্যির পাঞ্জাবি। ওদের কথাবার্তা কিরিটির কানে আসে। কেন ডাকছো কেন? মেয়েটি বলল, সুভদ্রা, আজ পালা শেষ হলে আমরা বের হয়ে পড়ব। হরিদাস সামন্ত বললেন, না, আমি কাল ভোর রাত্রে ট্রেনে বর্ধমান যাব। বর্ধমান? বর্ধমান কেন? সবই তোমাকে বলতে হবে নাকি? সুভদ্রার কণ্ঠে যেন বিদ্রোহের সুর। তা বলতে হবে না? সঙ্গে বোধ হয় শ্যামল কুমার চলেছে। চলেছে কি না চলেছে যাওয়ার সময় দেখতে পাবে। সুভদ্রা, তুমি ভাবো আমি কিছুই বুঝি না? কি বুঝেছো শুনি? সেদিনকার পিটুনির কথা নিশ্চয়ই এত তাড়াতাড়ি ভুলে যাওনি। শোনো, তোমাকে আমি স্পষ্ট করে আজ বলে দিচ্ছি, তোমার নেবুতলার ভাষায় আর আমি যাব না। তলে তলে তাহলে বাসাও ঠিক হয়ে গিয়েছে। সুভদ্রা কোনো জবাব দিল না। যাবার জন্যই বোধ করি ঘুরে দাঁড়ালো, আর দাঁড়াতেই কিরিটির সঙ্গে চোখাচোখি হয়ে গেল। কি আপনি? হরিদাস সামন্তর দৃষ্টি ইতিমধ্যে পড়েছিল কিরিটির উপরে। এ সামন্ত, চিনতে পারো? এ ধূর্যটি, আমি ধূর্যটি রায় হে। ধূর্যটি চিনতে পারছো না? সেই যে। হরিদাস সামন্ত প্রথমটায় সত্যিই কিরিটিকে যেন চিনতে পারেনি। কিরিটির চোখ টিপে ইশারা করায় 2 দিন আগেকার সব কথা তার মনে পড়ে যায়। বলে ওঠেন, ও হ্যাঁ হ্যাঁ, ধূর্যটি। কোথা থেকে? শুনলাম তুমি পালা গান গাইতে এসেছো, তাই ভাবলাম অনেককাল দেখা সাক্ষাৎ নেই, দেখা করে যাই। হ্যাঁ হ্যাঁ, এবার চিনেছি। উফ, কতদিন পরে দেখা। তা বেশ বেশ করেছো। আজ তোমাদের পালা তো সুভদ্রা হরণ। কথাটা বলে আর চোখে একবার কিরিটি সুভদ্রার দিকে তাকালো। হ্যাঁ, উনিও বুঝি তোমাদের দলে অভিনয় করেন? হ্যাঁ, ওই তো নায়িকা সাজে। ওর নাম সুভদ্রা মণ্ডল। নমস্কার। কিরিটি হাত তুলে নমস্কার করে। সুভদ্রাও প্রতি নমস্কার জানায়। কিরিটি বললে, পালার নামটির সঙ্গে আপনার নামটি তো বেশ মিল করাই। পালাটাকে লিখেছে সামন্ত? পৌরাণিক? না, সামাজিক, জবাব দিল সুভদ্রা। সামাজিক? হ্যাঁ, দেখবেন না পালাটা, ভালো লাগবে পালাটা আপনার।
কথাগুলো বলতে বলতে বার দুই সুভদ্রা আর চোখে হরিদাস সামন্তর দিকে তাকালো। কিরিটির মনে হলো সুভদ্রার ওষ্ঠের প্রান্তে যেন একটা বাঁকা হাসির চকিত বিদ্যুৎ খেলে গেল। নিশ্চয়ই নিশ্চয়ই দেখবো, এসেছি যখন, কিরিটি বললে। সুভদ্রা, ওকে এক কাপ চা পাঠিয়ে দাও। তা ও হে সামন্ত, শুনেছি তোমাদের শ্যামল কুমার নাকি অদ্ভুত অভিনয় করে, তার সঙ্গে একটিবার আলাপ হয় না? জবাব দিল সুভদ্রা। কেন হবে না, শ্যামলই তো এ নাটকের নাট্যকার। আমি এক্ষুনি শ্যামলকে ডেকে আনছি। খুশিতে যেন ডগমগ হয়ে সুভদ্রা লঘু পদে ঘর থেকে বেরিয়ে গেল। সুভদ্রার পদশব্দ মিলিয়ে গেল বাইরে। কিরিটি হরিদাস সামন্তর দিকে ফিরে তাকালো। এই আপনার সুভদ্রা সামন্ত মশাই? হ্যাঁ, কি মতলব করেছে ওরা জানেন? আজই ওরা ভোর রাত্রের গাড়িতে বর্ধমান যাবে। শুনলাম তো। শুনেছেন? হ্যাঁ, ঘরে ঢোকার মুখে আপনাদের শেষের কথাগুলো কানে এলো। কিন্তু আমার প্রতিজ্ঞা, তা হতে দিচ্ছি না। সামন্ত বললেন। সামন্ত মশাই, ও কাল নাগিনী, মিথ্যে শুধু ছোবল খাবেন। যাক সে কথা। আপনাদের পালা শুরু হচ্ছে কখন? রাত ঠিক 8টা। এখন 6:30, আর 1.5 ঘন্টা বাদে। আমাকে আসরে বসবার একটা জায়গা করে দেবেন? নিশ্চয়ই। ভালো কথা। আপনাদের এই নাটকে কোন অঙ্কে যেন রাখালকে বিষ দেবার কথা? বিষ কেউ দিচ্ছে না, পালায় আছে বিষ। আমি নিজেই স্বেচ্ছায় পান করব। সুভদ্রা তার প্রেমিকের সঙ্গে চলে যাচ্ছে জানতে পেরে। ও, তাহলে জেনে শুনেই বিষ পান, বিষ প্রয়োগ নয়, কিটি বললে। হ্যাঁ, জেনে শুনেই বিষ পান। তবে কি তবে? দৃশ্যটা কিরকম বলুন তো? আমি একটা গ্লাস হাতে আসরে যাব, তাতে বিষ রয়েছে। তারপর আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করব বিষটা। তারপর গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়ে টলতে টলতে বের হয়ে আসবো আসর থেকে। তাহলে আসরের মধ্যে পতন ও মৃত্যু নয়? না, নেপথ্যে। তাহলে আর আপনার এত ভয় কেন? মানে মানে গ্লাস তো আপনিই নিয়ে যাবেন নিজে হাতে আসরে। না। তবে সুভদ্রাকে ডেকে বলবো গ্লাসটা নিয়ে আসতে, সে এনে দেবে গ্লাস আসরে। তাই নাকি? এই যে দেখছি। কিরিটির কথা শেষ হলো না। সুভদ্রা ও শ্যামল কুমার এসে সাজঘরে ঢুকলো। সুভদ্রার হাতে এক কাপ চা। কিরিটি দেখলো শ্যামল কুমারের বয়স 28-29-এর বেশি হবে না। ভারী সুশ্রী চেহারাটা। যেমন নায়কোচিত দেহের গঠন, তেমনি পুরুষোচিত স্বাস্থ্য ও যৌবন যেন কানায় কানায় উপচে পড়ছে। কালো রং হলেও দেখতে সুন্দর, যাকে বলে সত্যিকারের পুরুষ। অভিনেতার মতোই চেহারা বটে। সুভদ্রা হাসতে হাসতে এগিয়ে এসে কিরিটির দিকে চায়ের কাপটা এগিয়ে দিতে দিতে বললে, এই নিন চা। এই আমাদের শ্যামল কুমার, নাটক এরই লেখা। আপনি নাট্যকার? আগে। এই বুঝি আপনার প্রথম নাটক? কিরিটি শুধায়। হ্যাঁ, বিনীতভাবে জবাব দিল শ্যামল। শুনলাম আপনি সামন্তবাবুর বন্ধু, আজ আমাদের নাটকটা দেখে যান না। এসেছি যখন দেখে যাবই। চায়ের কাপে চুমুক দিতে দিতে কিরিটি আবার বললে, কিন্তু নাটকের এমন একটা অদ্ভুত পৌরাণিক প্যাটার্নের নাম রাখলেন কেন শ্যামলবাবু? শ্যামল কুমার মৃদু হেসে বললে, নাটকটা না দেখলে বুঝতে পারবেন না। আগে দেখুন, তারপর আপনার সঙ্গে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমি চলি। প্রথম দৃশ্যেই আমার আর সুভদ্রার প্রবেশ আছে। এসো সুভা। শ্যামল কুমার সুভদ্রাকে ডেকে ঘর থেকে বের হয়ে গেল। কিরিটি গোড়া থেকেই লক্ষ্য করছিল আর চোখে। শ্যামল কুমার আর সুভদ্রার দিকে জ্বলন্ত অগ্নিক্ষরা দৃষ্টিতে তাকাচ্ছেন হরিদাস সামন্ত। মনে হচ্ছিল যেন এক্ষুনি ওদের উপর ঝাঁপিয়ে পড়বেন এবং পারলে ওদের দুজনের টুটি ছিঁড়ে ফেলেন। ওরা ঘর থেকে বের হয়ে যেতেই হরিদাস সামন্ত যেন ফেটে পড়লেন। দেখলেন দেখলেন তো সচক্ষে রায়মশাই, এরপরে বলবেন ওরা মনে মনে আমাকে হত্যা করবার সংকল্প আঁটছে না? উফ, কি সাংঘাতিক, কি ভয়ানক শয়তানি। অধীর হবেন না সামন্ত মশাই। অধীর হব না? কি বলছেন রায়মশাই? আমি তো একটা মানুষ নাকি? কি বলেছেন? কিন্তু তাহলেও একটা কথা কি জানেন, ওরা মনে মনে যদি কোনো মতলব এটেই থাকে কৌশলে, ওদের পথ থেকে আপনাকে সরাবার।
রাগারাগি করে চেঁচামেচি করলে বা এমন করে অধৈর্য হলে ওদের তাতে করে সুবিধাই হবে। পারছি না, এত অত্যাচার আর আমি সহ্য করতে পারছি না রায়মশাই। তাছাড়া আপনাকে তো একটা কথা বলাই হয়নি এখনো। কি কথা? আজ আবার ওই রাস্কেলটার সঙ্গে দুপুরে আমার একচোট হয়ে গিয়েছে। কার কথা বলছেন? কার কথা বলছি বুঝতে পারছেন না? ওই শ্যামল কুমার। কি হলো তার সঙ্গে আবার? জানেন, ও আমাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে আজ। আলটিমেটাম? হ্যাঁ, দুপুরের ট্রেনে আস্তে আস্তে শ্যামল কুমার আমাকে বলেছে। কি বলেছে? ওদের পথ থেকে যদি আমি সরে না দাঁড়াই তো আমাকে সরাবার ব্যবস্থা করবে। তাই নাকি? কথাটা কয়েকদিন আগেও শ্যামল কুমার আমাকে একবার বলেছিল। ওরাই মানে কি? আপনার কি মনে হয় ওই ষড়যন্ত্রের মধ্যে সুভদ্রাও আছে? নিশ্চয়ই আছে। কিরিটি ক্ষণকাল যেন কি ভাবলো, তারপর বলে, ঠিক আছে। বাইরে ওই সময় পালা শুরু হবার প্রথম বেল পড়ল। ওই যা প্রথম বেল পড়ল। প্রথম দৃশ্যের শেষের দিকে আমার অ্যাপিয়ারেন্স আছে। হরিদাস সামন্ত বলে উঠলেন, আপনি প্রস্তুত হয়ে নিন। আপনি? আমাকে আসরে বসবার একটা জায়গা করে দিন সামনের রোতে, যাতে করে ওদের দুজনকে আরো ভালো করে দেখে নাটকটা ভালো করে শুনতে পারি। ঠিক আছে, চলুন। আপনাকে আমি বসিয়ে দিয়ে আসি, তারপর মেকআপে বসবো। চলুন চলুন। সামন্ত মশাইয়ের সঙ্গে সঙ্গে কিরিটি ওর গ্রিন রুম থেকে বেরোলো। গম গম করছিল যেন আসর। দর্শনার্থীতে একেবারে যেন ঠাসাঠাসি আসর তখন। তিল ধারণেরও স্থান নেই। হরিদাস সামন্ত পাল মশাইকে বলে প্রথম সারিতেই আসরের একেবারে সামনাসামনি একটা চেয়ারে কিরিটিকে বসিয়ে দিয়ে গেলেন। কিরিটি তন্ময় হয়ে পালা শুনছিল। নাটকটি বেশ লাগে কিরিটির। চমৎকার লিখেছে ছেলেটি। কে বলবে একটি তরুণের ওই প্রথম প্রয়াস? যেমন ঘটনার বাঁধুনি তেমনি নাটকীয় সংঘাত, আর তেমনি নাটকের সংলাপ। আরও আশ্চর্য লাগছিল কিরিটির, হরিদাস সামন্তর কাছে কয়েকদিন আগে শোনা তার জীবন কাহিনী যেন নাটকের কাহিনীর মধ্যে ওতপ্রোতভাবে জড়িত আছে। এক বৃদ্ধের এক তরুণীর প্রতি আকর্ষণ, যে আকর্ষণের টানে সে তার নিজের সংসারকে ভাসিয়ে দিল। অথচ ওই বৃদ্ধ ওই তরুণীর সম্পর্কে পালিত পিতার মতোই। এমন সময় নাটকে শুরু হলো ওদের সংসারে এক তরুণকে নিয়ে সংঘাত। মেয়েটি সহজেই তরুণের প্রতি আকৃষ্ট হয়েছিল স্বভাবতই, আর তাইতেই সংঘাত, এক ত্রিকোণ সংঘাত। শেষ পর্যন্ত পালিত পিতার নিজের বিকৃত বাসনার জন্য মেয়েটির প্রতি জেগে ওঠে এক গভীর অনুশোচনা, যার ফলে সে স্থির করল সে নিজেই স্বেচ্ছায় ওদের পথ থেকে সরে দাঁড়াবে। সে বিষ পান করবে। বিষ সংগ্রহ করে নিয়ে এলো বৃদ্ধ, এবং সেই বিষ সে এনে জলের পাত্রের মধ্যে ঢেলে দিল, এবং মনস্থ করল মেয়েটির হাতের থেকে বিষ মেশানো জল পান করবে, যাতে করে সেই জল পান করলেই মৃত্যু হয়। ক্রমশ নাটকের সেই দৃশ্য এলো। সুভদ্রা কোথায় বের হয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে সেই বৃদ্ধ ঘরের মধ্যে একাকী চুপ করে বসে আছে। সুভদ্রা বললে, পাশের ঘরে খাবার ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম, খেয়েছো? আজ আর কিছু খাবো না সুভদ্রা। খাবে না? না, শুধু এক গ্লাস জল টেবিলের উপরে আছে, এনে দাও তো জলের গ্লাসটা। শুধু জল খাবে? হ্যাঁ। সুভদ্রা চলে গেল এবং একটু পরে এক গ্লাস জল নিয়ে এলো। এই নাও জল, যাও তুমি শুয়ে পড়বে। সুভদ্রা চলে গেল। নিজের হাতে বিষ মিশ্রিত সেই জল পানের পূর্বে বৃদ্ধের সংলাপ, সুভদ্রা, তুমি সুখী হও। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একটা চিঠি রেখে যাব। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই জলে বিষ মিশিয়ে রেখেছি, তুমি জানো না। তোমার হাত দিয়েই এই বিষ আমি পান করছি, আর তাই তো তোমরা মনে মনে চেয়েছিলে। তাই হোক, তাই হোক। সংলাপগুলো উচ্চারণ করতে করতে টলতে টলতে হরিদাস সামন্ত জলটুকু পান করে গ্লাসটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন। তারপর আসর থেকে প্রস্থান করলেন। শেষ দৃশ্য। রাখাল বেশি হরিদাসের প্রস্থানের পরই সুভদ্রা আর নায়কের প্রবেশ। কিরিটি যেন নাটকের কাহিনীর মধ্যে ডুবে গিয়েছিল।
সুভদ্রা, বলো জ্যোতির্ময়। আর এই খাঁচার মধ্যে বন্দী হয়ে থাকতে পারছি না। কি করতে চাও? এই যেন সত্যি আমার অসহ্য হয়ে উঠেছে, দম বন্ধ হয়ে আসছে। আমারও। আমি ঠিক করেছি। কি ঠিক করেছ? আজ রাত্রেই আমরা পালাবো। আমি প্রস্তুত। ইচ্ছা ছিল না আদৌ আমার এভাবে তোমাকে অপহরণ করে চোরের মতো রাতের অন্ধকারে সরে পড়বার, কিন্তু কিন্তু কি? সামনে দিয়ে গেলে ওই বৃদ্ধ মনে নিদারুণ আঘাত পাবে। সুখের ঘর বাঁধতে চলেছি, কারো মনে কোনো দুঃখ দেব না। ভালো করে শেষবারের মতো ভেবে দেখো, তোমার মনে কোনো চিন্তা বা সংকোচ নেই তো? এতটুকুও না। ওর কুৎসিত দৃষ্টি আমাকে যেন লোভীর মতো সর্বক্ষণ লেখন করছে, অথচ ও আমার পালিত বাপ। মুক্তি চাই আমি, মুক্তি চাই। চলো। দুজনে হাত ধরাধরি করে আসর থেকে বের হয়ে যাবার উপক্রম করবে। আর ঠিক বেরোবার আগেই বাড়ির ভৃত্য এসে বলবে, দিদিমণি শিগগির চলুন, বাবু, কর্তাবাবু বোধহয় মারা গেছেন। কিন্তু ভৃত্য আর আসে না। ওরাও নাটকের সংলাপগুলো বলতে পারে না। ওরা ঘন ঘন ভৃত্য আসার প্রবেশপথের দিকে তাকাতে থাকে। নিজেদের মধ্যেই অস্ফুট কণ্ঠে বলাবলি করে ওরা। কিরিটি সামনে বসেই শুনতে পায়। কি ব্যাপার, চাকর আসছে না কেন? 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট কেটে গেল, অথচ ভৃত্য আসছে না আসলে। সুভদ্রা আর শ্যামল কুমার পরস্পরের মুখের দিকে তাকায়। দুজনেরই চোখে সপ্রশ্ন দৃষ্টি। দর্শকরা প্রথমটায় ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি, কিন্তু প্রায় যখন 8-10 মিনিট ওই অবস্থায় কেটে যাওয়ার উপক্রম হলো, তখন ওদের মধ্যেও একটা ফিসফিসানি, চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। লে বাবা, এরা দুটি সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন? কি একজন বললে। আরেকজন টিপ্পনি কাটলো, কি বাবা, ভাগবো বলে এখনো দাঁড়িয়ে কেন? কেটে পড়ো না বাপু, দুটিতে তো বেশ জুটি বানিয়েছে। ওরাও বোধ হয় সুভদ্রা আর শ্যামল কুমার কেমন অস্বস্তি বোধ করতে থাকে। ভৃত্যের আবির্ভাবের পর যে সংলাপ, তাও বলতে পারছে না। এদিকে ভৃত্যেরও দেখা নেই। অবশেষে বুদ্ধি কাটিয়ে শ্যামল কুমার বললে, চলো সুভদ্রা, আর দেরি করা উচিত নয়। হ্যাঁ চলো। ওদের প্রস্থানের সঙ্গে সঙ্গে সারা প্যান্ডেল যেন এক অট্টহাসিতে ভেঙে পড়ল। কিরিটি নাটকের শেষটুকু জানত, হরিদাসের মুখেই শুনেছিল। কিরিটিও ঠিক বুঝতে পারে না ব্যাপারটা ঠিক কি ঘটল। ভৃত্যের আসলে আবির্ভাব হলো না কেন? হঠাৎ কি একটা কথা মনে হওয়ায় তাড়াতাড়ি কিরিটি উঠে পড়ল এবং দ্রুত পদে সাজঘরের দিকে পা বাড়ালো। দর্শকরা ব্যাপারটা ঠিক বুঝতে পারল না। তারা তখন হাসি থামিয়ে রীতিমতো চেঁচামেচি শুরু করে দিয়েছে। এটা কি হলো? কি কেমন পালা রে বাবা! হরিদাস সামন্ত সাজঘরে ঢুকে থমকে দাঁড়ালো কিরিটি। সেখানে তখন যাত্রা দলের 8-10 জন জমায়েত হয়েছে। পালমশাইও উপস্থিত। শ্যামল কুমার ও সুভদ্রা পৌঁছে গিয়েছে সে ঘরে। একটা চাপা গুঞ্জন ঘরের মধ্যে যেন বৌবা একটা আতঙ্কের মতো থমথম করছে। ভিড় ঠেলে সামনের দিকে দুপা এগোতেই দৃশ্যটা চোখে পড়ল কিরিটির। সামন্তমশাই চেয়ারের উপর বসে আছেন। পরনে তার অভিনয়েরই সাজ পোশাক। মাথাটা বুকের উপর ঝুলে পড়েছে, ঘাটটা ভেঙে যেন। দুটো হাত অসহায়ভাবে চেয়ারের দুপাশে ঝুলছে। পায়ের সামনে একটা কাঁচের গ্লাস। কি ব্যাপার? কিরিটি প্রশ্ন করে। বুঝতে পারছি না রায়মশাই, অধিকারী রাধারমণ পাল বললেন। ঘরে ঢুকে দেখি ওই দৃশ্য, দেখেও সাড়া না পেয়ে আপনার বন্ধুর। কিরিটি এগিয়ে গেল। ঝুলে পড়া হরিদাস সামন্তর মুখটা তোলবার চেষ্টা করলো, কিন্তু সেটা আবার ঝুলে পড়ল বুকের উপর। মুখটা নীলছে, ঠোঁট দুটিও নীলছে। কষের কাছে সামান্য রক্তাক্ত ফেনা। হাতটা তুলে নাড়ি পরীক্ষা করলো কিরিটি। তারপর রাধারমণ পালের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললে, উনি বেঁচে নেই। বেঁচে নেই? সে কি? একটা চাপা আর্তনাদের মতোই যেন রাধারমণ পালের কণ্ঠ হতে কথাগুলো উচ্চারিত হলো। হ্যাঁ, মারা গেছেন। কিরিটি আবার কথাটা উচ্চারণ করলো। মারা গেছেন? কিরিটি ওই সময় মাটি থেকে গ্লাসটা তুলে একবার নাকের কাছে নিয়ে শুকলো। তারপর সেটা পাশের একটা টুলের উপর নামিয়ে রেখে বললে, মনে হচ্ছে কোনো তীব্র বিষের ক্রিয়ায় মৃত্যু হয়েছে। বিষ? কথাটা কিছুটা বিস্ময়ের সঙ্গে যেন উচ্চারিত হলো শ্যামল কুমারের মুখ থেকে।
কিরিটি শ্যামল কুমারের মুখের দিকে তাকালো। শ্যামল কুমারের সমস্ত মুখে যেন একটা বিব্রত ভয়ের কালো ছায়া। আমার তাই মনে হচ্ছে, কিরিটি বললে। পুলিশে এক্ষুনি একটা খবর দেওয়া দরকার। পুলিশ? পুলিশ কি করবে? রাধারমন একটা ঢোক গিলে কথাটা বললেন। স্বাভাবিক মৃত্যু নয় যখন, তখন পুলিশে একটা সংবাদ দিতে হবে বইকি। ঘরের মধ্যে যাত্রা দলের সবাই তখন ভিড় করেছে। সবার কানেই বোধ করি সংবাদটা পৌঁছে গিয়েছিল। জনা 16-17 মেয়ে পুরুষ যাত্রার দলে। ইতিমধ্যে বোধ করি বাড়ির কর্তা রমণীমোহন কুণ্ডুর কানেও সংবাদটা পৌঁছে গিয়েছিল। ভদ্রলোক হন্তদন্ত হয়ে এসে ঘরে ঢুকলেন। কি হয়েছে পালমশাই? ব্যাপার কি? রমণীমোহনের বয়স খুব বেশি নয়, 50-51 মধ্যেই। বেশ স্বাস্থ্যবান দেহ। পোশাক পরিচ্ছদ দেখলে বোঝা যায় ভদ্রলোক রীতিমতো শৌখিন। পরনে কাঁচির কোচানো ধুতি, চওড়া কালো পার, সাদা গিলে করা আদ্যির পাঞ্জাবি, পায়ে বিদ্যাসাগরী চুটি। আপনি? কিরিটি প্রশ্ন করে রমণীমোহনের দিকে তাকিয়ে। আমি এ বাড়ির মালিক, রমণীমোহন কুণ্ডু। ও, ইনি সামন্ত মশাইয়ের বন্ধু, রাধারমন বললেন। শুনলাম সামন্ত মশাই নাকি কি হয়েছে? রাধারমন পাল চুপ করেছিলেন। কিরিটি প্রশ্নটার জবাব দিল। মারা গেছেন। মনে হচ্ছে কোনো তীব্র বিষের ক্রিয়ায় মৃত্যু ঘটেছে। সর্বনাশ! পয়জনিং? হ্যাঁ। এখন উপায়? থানায় একটা সংবাদ পাঠাতে হবে। হ্যাঁ, এক্ষুনি পাঠাচ্ছি। হন্তদন্ত হয়ে বের হয়ে গেলেন রমণীমোহন কুণ্ডু। কিরিটি আবার পালমশাইয়ের দিকে তাকালো। ভদ্রলোকের মুখটা যেন এর মধ্যেই কেমন শুকিয়ে গিয়েছে। মধ্যে মধ্যে পুরো ঠোঁটটা জিভ দিয়ে চেটে ভিজিয়ে নিচ্ছেন। পালমশাই? আজ্ঞে? আপনাদের দলে সর্বশেষ আজ রাত্রে কার সঙ্গে সামন্তমশাই দেখা হয়েছিল সে কথা জানতে পারলে হতো। পালমশাই একটা ঢোক গিলে বললেন, আমার সঙ্গে, মানে পালা শুরু হবার পর থেকে আমি এখানে আসিনি। তাহলে আপনার সঙ্গে পালা শুরু হবার পর আর সামন্তমশাই দেখা হয়নি? না। আপনারা? কিরিটি পর্যায়ক্রমে সকলের দিকে তাকালো। তার তীক্ষ্ণ দৃষ্টি পর্যায়ক্রমে একে একে সকলের মুখের ওপরই ঘুরে এলো। চিত্রার্পিতের মতো যেন সব দাঁড়িয়ে, কারো মুখে কথা নেই। কেউ আপনাদের মধ্যে আজ পালা শুরু হবার পর এখানে আসেননি? কিরিটি আবার প্রশ্ন করে। রোগামতো এক ব্যক্তি এগিয়ে এলো। বয়স 32 থেকে 35-এর মধ্যে হবে বলে মনে হয়। কিরিটি পুনরায় তাকে প্রশ্ন করে, আপনি এসেছিলেন? না, তবে তৃতীয় অঙ্ক শুরু হবার পর একবার আমি এখানে শ্যামল কুমারকে আসতে দেখেছি। আর তৃতীয় অঙ্কের মাঝামাঝি সামন্ত মশাই তখন আসরে সুভদ্রা দেবীকে এই ঘর থেকে বের হয়ে যেতে দেখেছিলাম। কিরিটি বক্তার মুখের দিকে তাকালো। রোগা পাকানো চেহারা, চোখের কোল বসা, ভাঙা গাল, নাকটা খাড়ার মতো উঁচু, মাথায় এক মাথা ঢেউ খেলানো বাবরি চুল, মুখে প্রসাধনের চিহ্ন, পরনে তখনও অভিনয়ের পোশাক। কিরিটির মনে হলো লোকটি ভালো অভিনেতা, বর্তমান নাটকে ভিলেনের পাঠ করছিল, পালায় নায়িকার অন্যতম প্রেমিক। হতাশায় সে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিল। কি নাম আপনার? আগে সুজিত কুমার মিত্র। এই দলে আপনি কতদিন আছেন? কতদিন মানে ধরুন গে বছর 6 তো হবেই। আগে তো আমি এ দলে হিরোর রোল করতাম। রোগে রোগে চেহারাটা ভেঙে যাওয়ায় পালমশাই আর আমাকে হিরোর পার্ট দেন না, ভিলেনের পার্ট করি। তা আপনি দেখেছেন শ্যামল কুমার আর সুভদ্রা দেবীকে এই ঘরে আসতে? আগে বললাম তো এইমাত্র, শ্যামল কুমারকে আমি ঢুকতে দেখেছি, কিন্তু বের হয়ে যেতে দেখিনি। আর সুভদ্রা দেবীকে বেরোতে দেখেছি, কিন্তু ঢুকতে দেখিনি। শ্যামল কুমার ভিড়ের মধ্যে একপাশে দাঁড়িয়েছিল। কিরিটি শ্যামল কুমারের মুখের দিকে তাকালো। শ্যামলবাবু? তৃতীয় অঙ্কের গোড়ায়। কিরিটি প্রশ্ন করল, আপনি এসেছিলেন এ ঘরে? হ্যাঁ, সামন্তমশাই ডেকে পাঠিয়েছিলেন একটা চিরকুট দিয়ে।
চিরকুট? হ্যাঁ, এই যে দেখুন, এখনো আছে আমার কাছে। বলতে বলতে পকেটে হাত চালিয়ে ছোট এক টুকরো কাগজ বের করলো শ্যামল কুমার। দেখি। কিরিটি চিরকুটটা হাতে নিল। ছোট এক টুকরো প্রোগ্রাম ছেঁড়া কাগজ, তাতে পেন্সিলে লেখা, শ্যামল, একবার আমার ঘরে এসো। নিচে কোনো নামসই নেই। এ তো দেখছি কারোর নামসই নেই। তা এটা সামন্তরই পাঠানো বুঝলেন কি করে? আগে দলের চাকর ভোলা আমাকে চিরকুটটা দেয়। ভোলা? কোথায় সে? ভোলা ভিড়ের মধ্যে সবার আড়ালে পিছনে দাঁড়িয়ে ছিল। এগিয়ে এলো। কালো বেটে নাদুস নুদুস চেহারা, পরনে একটা ধুতি ও গায়ে গেঞ্জি। বয়স বছর 30 হবে। চোখের দৃষ্টিতে যেন বেশ একটা সতর্কতা। তোমার নাম ভোলা? কিরিটি শুধলেন। আজ্ঞে। বাবুকে তুমি ওই চিরকুটটা দিয়েছিলে? আজ্ঞে। সামন্ত মশাই তোমাকে দিতে বলেছিলেন? আজ্ঞে, নিজের হাতে দেননি। তবে চিরকুটটা তুমি কোথায় পেলে? রাধারানী দিদিমণি চিরকুটটা আমায় দিয়েছিলেন। তিনি কে? এবার একটা বছর 30 বয়সের রমণী এগিয়ে এলো। আমার নাম রাধারানী। আপনি দিয়েছিলেন ওকে চিরকুটটা? কিরিটি প্রশ্ন করল। হ্যাঁ। আপনাকে সামন্ত মশাই দিয়েছিলেন? না, দ্বিতীয় অঙ্কের শেষের দিকে আমি যখন আসর থেকে সাজঘরের দিকে যাচ্ছি, কে যেন আমাকে চিরকুটটা দিয়ে বললে এটা ভোলাকে দিয়ে বলবেন, শ্যামলবাবুকে দিয়ে যেন বলে সামন্ত মশাই তাকে এ ঘরে ডেকেছেন। কে সে? প্যাসেজে ভালো আলো ছিল না, আর আমারও তাড়াতাড়ি ছিল, ভালো করে চেয়ে দেখিনি, নজরও দিইনি। তার গলাও চেনেননি? না, ঠিক তাড়াতাড়িতে। তারপর? ভোলা আমাদের সাজঘরের বাইরেই ছিল, তাকে চিরকুটটা দিয়ে বলি শ্যামলবাবুকে দিয়ে আসতে। সামন্ত মশাই দিয়েছেন। শ্যামলবাবুর সাজঘরটা আমাদের পাশের ঘরেই। ওই সময় হঠাৎ দণ্ডায়মান অভিনেতা অভিনেত্রীদের মধ্যে থেকে মধ্যবয়সী কালো গাঁট্টা ঘট্টা এক ভদ্রলোক, যিনি সুভদ্রা হরণ পালায় সুভদ্রার মামার পাঠ করছিলেন, তিনি এগিয়ে এসে যেন একটু রুক্ষ কর্কশ গলাতেই বললেন, কিন্তু মশাই, আপনার পরিচয় জানতে পারি কি? আপনি কে? পুলিশের মতো আমাদের এত জেরা করছেন কেন? আপনি কে? আপনি তো বাইরের লোক। পুলিশকে আসতে দিন, তাদের কাজ তারাই করবে। রাধারমন পাল তাড়াতাড়ি বলে ওঠেন, দোলগোবিন্দবাবু, উনি সামন্ত মশাইয়ের বন্ধু। বন্ধু তো হয়েছে কি? ঠিক সেই সময় স্থানীয় থানার অফিসার ইনচার্জ মনীষ চক্রবর্তী হন্তদন্ত হয়ে এসে ঘরে ঢুকলেন। তার পিছনে পিছনে রমণী মোহন কুণ্ডু। মনীষ চক্রবর্তীর বয়স 40-এর কিছু ঊর্ধ্বে বলেই মনে হয়। রীতিমতো পালোয়ানের মতো চেহারা, পাকানো একজোড়া গোঁফ, থুতনিতে নূর দাড়ি, পরনে পুলিশ ইউনিফর্ম। কোথায় কোথায় ডেড বডি? ওই যে, বললে কিরিটি। মনীষ চক্রবর্তী এগিয়ে গিয়ে ডেড বডির সামনে দাঁড়ালেন। নানা ভঙ্গিতে দেখলেন দূর থেকে, সামনে থেকে, কখনো ঝুঁকে পড়ে, কখনো সামান্য একটু হেলে দাঁড়িয়ে। কখন মারা গিয়েছে? কখন ব্যাপারটা আপনারা জানতে পেরেছেন? কথাগুলো বলে পর্যায়ক্রমে মনীষ চক্রবর্তী ঘরের মধ্যে উপস্থিত দণ্ডায়মান সকলের দিকেই তাকালেন। সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। কি হলো, সবাই আপনারা ডেফ অ্যান্ড ডাম্ব স্কুলের ছাত্র হয়ে গেলেন নাকি? শুনতে পাচ্ছেন না কথাটা আমার? না জবাব দিতে পারছেন না? তবু কারো মুখে কোনো শব্দ নেই। পূর্ববৎ সবাই যেন বোবা, সবাই পুতুলের মতো দাঁড়িয়ে। ওইভাবে ধমক দিয়ে কি ওদের কারো মুখে কোনো কথা বের করতে পারবেন অফিসার? এক এক করে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করুন। কিরিটি মৃদু গলায় বললে, দেখছেন তো ঘটনার আকস্মিকতায় ওরা সব ঘাবড়ে গিয়েছেন। কিরিটির দিকে তাকালেন মনীষ চক্রবর্তী। বার কয়েক যেন তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কিরিটিকে জরিপ করলেন। তারপর বললেন, আপনি? রাধারমন পাল বললেন, সামন্ত মশাইয়ের উনি বন্ধু। বন্ধু? আগে উনিও কি যাত্রা দলের? কিরিটির বেশভূষা লক্ষ্য করেই মনীষ চক্রবর্তী কথাটা বললেন। না, উনি এসেছিলেন ওর বন্ধুর সঙ্গে দেখা করতে, তারপর পালা শুনছিলেন। অফিসার, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। ওই সময় কিরিটি বললে। কি কথা? আগে সকলকে ঘর থেকে একটু বেরোতে বলুন, তারপর বলছি।
মনীষ চক্রবর্তী ভ্রু কুচকে যেন কি ভাবলেন মুহূর্তকাল। এরপর সকলের দিকে তাকিয়ে বললেন, আপনারা একটু বাইরে যান। সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচল। ঘর থেকে বের হয়ে গেল সবাই। ঘর খালি হয়ে গেল। কি বলছিলেন বলুন? কিছু বলবার আগে বলতে চাই, আজকের ব্যাপারটার একটা উপক্রমণিকা আছে মিস্টার চক্রবর্তী। উপক্রমণিকা? সে আবার কি? কিরিটি তখন তার কাছে হরিদাস সামন্ত যাওয়া থেকে আজকের সমস্ত ঘটনা সংক্ষেপে বলে গেল। তারপর বললে, মানুষগুলোকে সচক্ষে দেখবার জন্য ও বোঝবার জন্যই আমি আজ এখানে এসেছিলাম। একবারও ভাবতে পারিনি সত্যিই এমন একটা দুর্ঘটনা ঘটবে। কিন্তু এখনো আপনার আসল পরিচয়টা তো পেলাম না। কিরিটি মৃদু গলায় নিজের নামটা উচ্চারণ করল। মনীষ চক্রবর্তী যেন আর একবার তীক্ষ্ণ দৃষ্টিতে কিরিটিকে জরিপ করলেন। তারপর বললেন, ও, আপনি সেই বেসরকারি গোয়েন্দা কিরিটি রায়? হ্যাঁ, নামটা আপনার শুনেছি দু একবার আগে, তবে গোয়েন্দা ঠিক নয়। তবে রহস্যের সন্ধান করে আমি বিশেষ আনন্দ পাই। বলতে পারেন ওটা আমার একটা নেশা। নেশাটা দেখছি বড় জব্বর নেশা। তা আপনি এ ব্যাপারে কি মনে করেন? মনীষ চক্রবর্তীর কথা বলার ভঙ্গি ও কথাগুলোর মধ্যে স্পষ্টই যেন একটা তাচ্ছিল্যের ভাব প্রকাশ পায়। কিরিটি সেটা বুঝতে পেরে মৃদু হেসে বলে, আমি আর কি বলবো মিস্টার চক্রবর্তী, আপনি যখন এসে পড়েছেন, আপনার কি আর কোনো কিছু জানতে বা বুঝতে বাকি থাকবে? কিরিটির তোষামোদে মনীষ চক্রবর্তী একটু যেন প্রসন্ন হলেন। নেহাত লোকটা অর্বাচীন নয় বোধহয়, মনে হয় তার। তবু আপনি তো প্রথম থেকেই এখানে উপস্থিত ছিলেন, তা সত্যি কি আপনার ব্যাপারটা একটা মার্ডার বলেই মনে হয়? সত্যিই লোকটাকে বিষ দিয়ে হত্যা হয়েছে বলে আপনি মনে করেন বাবু? এত তাড়াতাড়ি কি কিছু বলা যায়? আপনি বলুন না মিস্টার চক্রবর্তী, আপনার তো এই লাইনে প্রচুর অভিজ্ঞতা আছে। তা ঠিক, তবে জবানবন্দি না নিয়ে কিছু বলতে পারছি না। তবে এটা ঠিক, ওকে বিষ প্রয়োগে হত্যা করাই হয়েছে। আর ওই শ্যামল কুমার আর... তারপরে একটু থেমে বললেন, কি নাম যেন মেয়েটির বললেন? সুভদ্রা। হ্যাঁ, সুভদ্রা। ওরা দুজনেই এর মধ্যে আছে। বুঝলেন মিস্টার রায়, আপনার সব কথা শুনবার পর মনে হচ্ছে ব্যাপারটা সম্পূর্ণ স্ত্রীলোক ঘটিত ঈর্ষা, আর সেই ঈর্ষা থেকেই হত্যা। অসম্ভব নয় কিছু। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।